প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো। যাক, ভালোই আছো তোমরা, না? আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আজকের পাঠ হচ্ছে বিরাম চিহ্ন। আমাদের আজকের পাঠ বিরাম চিহ্ন। তোমরা পৃষ্ঠা 63 খুলে আমার সাথে একটু মিলিয়ে নাও। আমি তোমাদেরকে আজকে আলোচনা করব তোমাদের সামনে যে বিরাম চিহ্ন কি, হ্যাঁ, বিরাম চিহ্ন কোথায় কোথায় বসে এবং আমাদের বিরাম চিহ্ন কি কি, কমা কোন কোন জায়গায় ব্যবহৃত হয়, এই সম্পর্কে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পৃষ্ঠা 63 একটু খুলে আমার পড়ার সাথে তোমরা একটু মিলিয়ে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে জানব যে বিরাম কি, বিরাম অর্থ কি। লিখিত বাক্যে ছেদ বা বিরাম বোঝানোর জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় তাদের সাধারণত ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন বলা হয়। আমি আবার বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। লিখিত বাক্যে অর্থাৎ একটা বাক্যে ছেদ বা বিরাম বোঝানোর জন্য, অর্থাৎ কোথায় বিরাম চিহ্নটা ব্যবহার হবে বা ব্যবহৃত হবে সেটা বোঝানোর জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় সেগুলিকে কি বলে? ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন। বুঝতে পেরেছে তো প্রিয় শিক্ষার্থীরা? আচ্ছা, এখন দেখো, বাক্যের অর্থ ঠিক ঠিক বোঝানোর জন্য বাক্যের মধ্যে এক বা একাধিক জায়গায় অল্প সময় কিংবা বেশি সময় বানান বা থামার প্রয়োজন হয়। আমি আবার বলছি, বাক্যের অর্থ ঠিক ঠিক বোঝানোর জন্য বাক্যের মধ্যে এক বা একাধিক জায়গায় অল্প সময় কিংবা বেশি সময় থামার প্রয়োজন হয়। এছাড়া বাক্যের শেষে তো অবশ্যই থামতে হয়। এই থামার সাধারণ নাম হচ্ছে বিরাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিরাম কি তা বুঝতে পেরেছ। বিরাম অর্থ থামা বা বিশ্রাম নেওয়া। একটা বাক্য যেখানে গিয়ে থামে বা বিশ্রাম নেয় সেটা হচ্ছে বিরাম। এবার আসো, আমরা জানি যে কিভাবে আমরা বিরাম চিহ্ন বা কোথায় বিরাম চিহ্ন ব্যবহার করব। আমরা যখন কথা বলি তখন একটি বাক্যের সবটুকু অংশ এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারি না। ফুসফুসে বায়ু সঞ্চয়ের বা ফুসফুসকে বিশ্রাম দেওয়ার জন্য শ্বাসযন্ত্র মাঝে মাঝে থামে। তবে এই থামার মধ্যে রয়েছে একটি নিয়মের ধারাবাহিকতা। কেননা না থেমে একটা গাড়ে বিরামহীনভাবে কথা বলে গেলে অর্থের বিপত্তি ঘটতে পারে। আমি আবার বলছি, না থেমে এক নাগাড়ে বিরামহীনভাবে কথা বলে গেলে অর্থের বিপত্তি ঘটতে পারে। যেমন, আমি একটি বাক্য লিখছি, তোমরা একটু খেয়াল করো, বোর্ডের দিকে তাকাও। তুমি ওখানে যেও না, তুমি ওখানে যেও না, তুমি ওখানে যেও না গেলেই গোলমাল হবে। দেখো, এখানে একটা বাক্য, সেটা হচ্ছে যে তুমি ওখানে যেও না গেলেই গোলমাল হবে। এই বাক্যটিতে আমরা যদি কমা ব্যবহার করি তাহলে কি হবে? তুমি ওখানে যেও না, গেলেই গোলমাল হবে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো,
তুমি ওখানে যেও না, গেলেই গোলমাল হবে। এটি একটি বাক্য হতে পারে কমা ব্যবহার করে, অথবা আমরা এটাও লিখতে পারি যে তুমি ওখানে যেও, কমা না গেলেই গোলমাল হবে। তাহলে আমরা এই বাক্যটিতে কমা, মাঝখানে কমা ব্যবহার করে আমরা দুইটি বাক্য লিখতে পারি। এক হচ্ছে তুমি ওখানে যেও, না গেলেই গোলমাল হবে, আর একটা হচ্ছে তুমি ওখানে যেও না, গেলেই গোলমাল হবে। তাহলে দুইটি বাক্য আমরা এখানে বিন্যস্ত করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, বাক্যটিতে যে ভাব প্রকাশিত হয়েছে তা মূলত সেখানে গেলেই কি হবে? গোলমাল হবে। কিন্তু বাক্যটিতে যদি প্রয়োজনীয় বিরাম চিহ্ন ব্যবহার করা হয় তাহলে অর্থটি কি হবে? পাল্টে যায়। তুমি ওখানে যেও, তুমি ওখানে যেও, না গেলেই গোলমাল হবে। আবার বিরাম চিহ্ন অন্যভাবে বিন্যস্ত করলে অর্থের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন ঘটে। যেমন তুমি ওখানে যেও না, তুমি ওখানে যেও না, গেলেই গোলমাল হবে। তাহলে দেখো, একটি কমার জন্য আমরা বাক্যটাকে আমরা দুইভাবে বিন্যস্ত করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বিরাম চিহ্ন ভালোভাবে বিন্যস্ত করলে অর্থের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন ঘটে। তুমি ওখানে যেও না, গেলেই গোলমাল হবে। আচ্ছা, এটা তো বললাম যে একটু আগে দুইভাবে এই বাক্যটাকে বিন্যস্ত করা যায়। একটা হচ্ছে তুমি ওখানে যেও না, গেলেই গোলমাল হবে, আর একটা হচ্ছে তুমি ওখানে যেও, না গেলেই গোলমাল হবে। আচ্ছা, যে কোনো ভাষায় লেখা রূপে বিরাম চিহ্নের ব্যবহার অপরিহার্য। সুতরাং লেখার ক্ষেত্রে বক্তব্যকে যথাযথভাবে প্রকাশ এবং তার অর্থকে সুস্পষ্টভাবে উপস্থাপনের জন্য যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে ছেদ বা বিরাম চিহ্ন বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ জানলাম যে বিরাম চিহ্ন কি। উদাহরণ দেখালাম তোমাদেরকে, উদাহরণ। একটি কমার মাধ্যমে, মাঝখানে একটি কমার মাধ্যমে তোমাদের একটি বাক্যকে দুইভাবে বিন্যস্ত করলাম। এবার আমরা জেনে নেই ছেদ বা বিরাম চিহ্নের কাজ কি। প্রিয় শিক্ষার্থীরা, মনোযোগ দিয়ে শোনো। বিরাম চিহ্নের কাজ হচ্ছে বাক্যে ব্যবহৃত পদগুচ্ছকে ভাব অনুসারে অর্থবহ করা। আমি আবার বলছি, বাক্যে ব্যবহৃত পদগুচ্ছকে ভাব অনুসারে অর্থবহ করা। দুই হচ্ছে বাক্যাংশ সংপথিত ও পৃথক করা। যেমন মনে করো, এই একটা বাক্য, এই বাক্যটিকে আমরা পৃথক করলাম, মাঝখানে কমা ব্যবহার করে, শেষে আমরা দাড়ি তো অবশ্যই ব্যবহার করবো, বাক্যের শেষে দাড়ি বসে। তাহলে মাঝখানে কমা বসিয়ে আমরা এই বাক্যটিকে দ্বিখণ্ডিত করলাম, অর্থাৎ আমরা দুই ভাগে বিভক্ত করলাম, আলাদা আলাদা করলাম। তুমি ওখানে যেও না, গেলেই গোলমাল হবে, এটা আলাদা করলাম। এরপর বাক্যের সমাপ্তি নির্দেশ করা। বাক্যের সমাপ্তি নির্দেশ করা অর্থাৎ আমরা একটা বাক্য লিখলাম, তুমি ওখানে যেও না, গেলেই গোলমাল হবে। এখানে আমরা দাড়ি ব্যবহার করে বাক্যটাকে সমাপ্ত করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি জানলাম? বিরাম চিহ্নের কাজ কি? বাক্যে ব্যবহৃত পদগুচ্ছকে ভাব অনুসারে অর্থবহ করা, বাক্যাংশ সংগঠিত ও পৃথক করা এবং বাক্যের সমাপ্তি নির্দেশ করা। আশা করি বুঝতে পেরেছ। এবার এসো আমরা একটু দেখে নিই যে বিরাম চিহ্নগুলো কি কি। দেখো, আমাদের বিরাম চিহ্ন কি কি? আমরা যখন একটা গল্প পড়ি তখন সেখানে আমরা কি দেখতে পাই? কমা, সেমিকোলন, দাড়ি বা পূর্ণচ্ছেদ, জিজ্ঞাসা বা প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন,
কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, হাইফেন, লুপ চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন, ব্রাকেট বা বন্ধনী চিহ্ন, ধাতু দ্যোতক চিহ্ন, পরবর্তী রূপবোধক চিহ্ন, পূর্ববর্তী রূপবোধক চিহ্ন, সমান চিহ্ন, বর্জন চিহ্ন এবং সংক্ষেপণ চিহ্ন। এবার আমি তোমাদেরকে বোর্ডে দেখিয়ে দিব চিহ্নগুলোর আকৃতি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু বোর্ডের দিকে তাকাও, তাহলেই বুঝতে পারবে। কমা, আমরা কমা কিভাবে ব্যবহার করি? এটা হচ্ছে কমা। সেমিকোলন, সেমিকোলন কিভাবে ব্যবহার হয়? সেমিকোলনটা হচ্ছে উপরে একটা ফোঁটা দিয়ে নিচে কমার মতো, এটা হচ্ছে সেমিকোলন। তারপরে দাড়ি, দাড়ি কিভাবে? এই হচ্ছে তোমার দাড়ি। এই এবার জিজ্ঞাসা বা প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন আমরা কিভাবে লিখি? এই হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো উপায়টা কি? কমা, নিচে এরপরে কি? সেমিকোলন, দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, বিস্ময় চিহ্ন। বিস্ময় চিহ্ন কিভাবে দিই আমরা? এই বিস্ময় চিহ্ন। শিক্ষার্থীরা, আমি আবার লিখছি, দেখো বিস্ময়, এটা হচ্ছে তোমার বিস্ময় চিহ্ন। এই বিস্ময় চিহ্ন, বিস্ময় চিহ্ন। তারপরে কি? প্রশ্নবোধক চিহ্ন তো দেখলে, বিস্ময় চিহ্ন। কোলন, কোলন কিভাবে লেখে দেখো, খেয়াল করো তোমরা, বোর্ডের দিকে ভালো মতো একটু তাকাও। কোলন, আমরা কোলন কিভাবে লিখি? কোলন, উপরে একটা ফোঁটা, নিচে একটা ফোঁটা, এটা হচ্ছে কোলন চিহ্ন। এরপরে কোলন ড্যাশ, কোলন ড্যাশ, কোলন ড্যাশ, কোলন ড্যাশ হচ্ছে, এই হচ্ছে কোলন, এই হচ্ছে ড্যাশ। কি হলো? কোলন ড্যাশ। এরপরে আসো ড্যাশ, ড্যাশ চিহ্ন কিভাবে? ড্যাশ, এ হচ্ছে ড্যাশ। তাহলে আমরা কি দেখলাম? কমা, সেমিকোলন, দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাশ, ড্যাশ। এবার আমরা দেখব হাইফেন, হাইফেন। খেয়াল করো, হাইফেন চিহ্ন, হাইফেন চিহ্ন কিভাবে দেয় দেখো, ড্যাশের চেয়ে অর্ধেকের মতো হবে, এটা হচ্ছে তোমার হাইফেন। এটা কি চিহ্ন? হাইফেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বোর্ডের দিকে তোমরা একটু লক্ষ্য করছো। খেয়াল করো ভালো মতো। কমা, সেমিকোলন, দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, হাইফেন। তারপর দেখো লুপ চিহ্ন। লুপ চিহ্নের ব্যবহার এখন অনেক কম। এটা হচ্ছে তোমার লুপ চিহ্ন। এই যে লুপ চিহ্ন কমার মতোই, তবে কমার নিচে থাকে আর লুপ চিহ্ন থাকে কি উপরে। হ্যাঁ, লুপ চিহ্ন দেখতে অনেকটা কমার মতো। আচ্ছা, এবার দেখো উদ্ধৃতি চিহ্ন। উদ্ধৃতি চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন কিভাবে দেখো, বোর্ডের দিকে তাকাও। উদ্ধৃতি চিহ্ন হচ্ছে
এইভাবে, এই অর্থাৎ একটা বাক্যের শুরুতে এরকম থাকবে, এরকম চিহ্ন, এবং শেষে এরকম চিহ্ন, এটাকে বলে উদ্ধৃতি চিহ্ন। এবার আসো বন্ধনী, বন্ধনী চিহ্ন, বন্ধনী চিহ্ন। বন্ধনী আমরা প্রথম বন্ধনী, তারপরে তোমার দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট। এই হচ্ছে বন্ধনী চিহ্ন। এবার আসো ধাতু দ্যোতক চিহ্ন, ধাতু দ্যোতক চিহ্ন, ধাতু দ্যোতক চিহ্ন। ধাতু দ্যোতক চিহ্ন, ধাতু দ্যোতক চিহ্ন কিভাবে দিই আমরা, খেয়াল করবে একটু। এই হচ্ছে ধাতু দ্যোতক চিহ্ন। এবার আসো পরবর্তী রূপবোধক চিহ্ন, পরবর্তী রূপবোধক চিহ্ন, পরবর্তী রূপবোধক চিহ্ন, এটা কিভাবে, এই তারপরে পূর্ববর্তী, পূর্ববর্তী রূপবোধক চিহ্ন, সেটা হলো ঠিক এইভাবে। হ্যাঁ, সমান চিহ্ন, সমান চিহ্ন, সমান চিহ্ন কিভাবে ব্যবহার করি, সমান চিহ্ন, এই হচ্ছে সমান চিহ্ন। তারপরে বর্জন চিহ্ন, বর্জন চিহ্ন আমরা এখানে একটু লিখি, বর্জন চিহ্ন। বর্জন চিহ্ন ডট ডটের মতো, যেমন আমরা যখন শূন্যস্থান করি, শূন্যস্থান পূরণ করি, তখন আমরা মাঝখানে যে উত্তরটা লিখি সেখানে ডট ডট থাকে। হ্যাঁ, সেটাই হচ্ছে তোমার বর্জন চিহ্ন, অর্থাৎ ওই জায়গাটা খালি রেখে এরপরে বাক্যের বাকি অংশটা আমরা লিখি, এটা হচ্ছে বর্জন চিহ্ন। আর এটা হচ্ছে সংক্ষেপণ চিহ্ন, সংক্ষেপণ চিহ্ন, সংক্ষেপণ চিহ্ন, সংক্ষেপণ চিহ্ন। সংক্ষেপণ চিহ্ন হচ্ছে শুধু একটা ফোটানো, একটা ডট। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বুঝতে পেরেছ আমাদের চিহ্নগুলা। আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে। এটা কি, এটা হচ্ছে কমা, সেমিকোলন, দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, বর্জন চিহ্ন, সংক্ষেপণ চিহ্ন, হাইফেন, লুপ চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন, বন্ধনী চিহ্ন, প্রথম বন্ধনী, শেষ বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। আর এটা হচ্ছে ধাতু দ্যোতক চিহ্ন, পরবর্তী রূপবোধক চিহ্ন, পূর্ববর্তী রূপবোধক চিহ্ন, সমান চিহ্ন, বর্জন চিহ্ন, সংক্ষেপণ চিহ্ন। তাহলে বুঝতে পেরেছ যে বিরাম চিহ্ন কি কি হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। বাসায় এগুলো প্র্যাকটিস করবে, এবং একটি গল্পের মধ্যে অনেক জায়গায় এই সমস্ত চিহ্ন ব্যবহৃত হয়। কোনো গল্পই এক নাগাড়ে এক নিঃশ্বাসে শেষ করা যায় না, সেখানে অবশ্যই চিহ্নের ব্যবহার করা হয়। অথবা যদি আমরা না ব্যবহার করি তাহলে কি হবে, আমাদের শ্বাসকষ্ট হবে, আমাদের সমস্যা হতে পারে। এই জন্য আমরা বাক্যের মধ্যে আমরা যেখানে যেটা প্রয়োজন সেই চিহ্ন ব্যবহার করে থাকি। এবার এসো আমরা একটু আলোচনা করি কমা নিয়ে। প্রথম আমাদের কি কমা, আমরা কমা নিয়ে একটু আলোচনা করব। কমা কি, কমাকে বাংলায় কি বলে, পাদচ্ছেদ বলা হয়। কমাকে কি বলা হয়, পাদচ্ছেদ বলা হয়। কমার মূল কাজ, কমার মূল কাজ হচ্ছে পূর্ণ একটি বাক্যকে ভাব অনুসারে একাধিক অংশে ভাগ করা।
যে কোনো রচনায় দাড়ি ছাড়া অন্য সব বিরাম চিহ্নের মধ্যে কমার ব্যবহার সবচেয়ে বেশি। কমা সংশ্লিষ্ট পদের পর নিচের দিকে ব্যবহৃত হয়। কমা সংশ্লিষ্ট পদের পর নিচের দিকে ব্যবহৃত হয়। রচনার ধরন এবং ভাব পরিস্ফুটনে লেখকের আকাঙ্ক্ষার উপরে কমার ব্যবহার নির্ভরশীল। এবার আসো আমরা একটু জেনে নেই কমা ব্যবহারের সাধারণ বৈশিষ্ট্য। কমার এখানে ৬-৭টি বৈশিষ্ট্য আছে। আমি প্রত্যেকটি বৈশিষ্ট্য তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। বাক্যের অর্থবিভাগ দেখাবার জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন সেখানে কমা ব্যবহৃত হয়। আমি আবার বলছি, মনোযোগ দিয়ে শোনো প্রিয় শিক্ষার্থীরা। বাক্যে অর্থ বিভাগ দেখাবার জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন উন্নতি চাও, উন্নতি পাবে পরিশ্রমে। আমরা কি বললাম? উন্নতি চাও, উন্নতি পাবে পরিশ্রমে। উন্নতি চাও, এখানে আমরা একটু থেমে গিয়েছি, তাই না? সেখানে আমাদের কি দিতে হবে? একটা কমা ব্যবহার করতে হবে। উন্নতি চাও, উন্নতি পাবে পরিশ্রমে, বাক্যের শেষে দাঁড়িয়ে। তাহলে উন্নতি চাও কথাটার মধ্যে আমরা একটু বিরতি নিয়েছি, বিশ্রাম নিয়েছি, সেখানে কি ব্যবহার করে? কমা ব্যবহার করে। তারপর বাক্য অংশ লিখেছি যে উন্নতি পাবে পরিশ্রমে, বাক্যের শেষে দাঁড়ি ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বুঝতে পেরেছো কমা কোথায় ব্যবহৃত হয়? বাক্যে একই পদ বিশিষ্ট একাধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে শেষ পদটি ছাড়া বাকিগুলোর মধ্যে এক বা একাধিক কমা ব্যবহার করা হয়। ব্যবহার করে এক জাতীয় পদকে পৃথক করা হয়। যেমন বিশেষ্য পদের পরে, খেয়াল করো একটা বাক্য আমি বলছি, সালাম। সালাম কি? একটা বিশেষ্য পদ, তাই না? কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। তাহলে সালাম একটি নাম, সালাম বরকত, বরকতও একটি নাম। তাহলে এখানে কি বলা হয়েছে? যে বিশেষ্য পদের পরে কে? কমা ব্যবহৃত হয়। এখানে বলা হয়েছে বাক্যটিতে সালাম, বরকত, রফিক, জব্বার মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গ করেছেন। সালাম আমরা এখানে কমা ব্যবহার করব, বরকত কমা কেন ব্যবহার করব? কারণ এগুলো হচ্ছে বিশেষ্য পদ। বিশেষ্য পদের পরে কমা ব্যবহৃত হয়। সালাম, সালামের পর কমা, বরকত, বরকতের পর কমা, রফিকের পরে কমা, জব্বার, জব্বারের পরে যেটা লাস্টের বিশেষ্য পদ সেটার মধ্যে আর কমা বসবে না। এরপরে আমরা কি দিলাম? একটু হাইফেন ব্যবহার করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গ করেছেন, বাক্যের শেষে দাঁড়ায়। তাহলে আমরা এখানে কি কি বিরাম চিহ্ন ব্যবহার করলাম বলো তো? এখানে আমরা কমা ব্যবহার করলাম নামের পরে, এরপর ব্যবহার করলাম হাইফেন, এরপর ব্যবহার করলাম দাঁড়ি। নামগুলি মানে বিশেষ্য পদগুলির পরে আমরা হাইফেন ব্যবহার করে বাক্যের বাকি অংশটুকু পড়লাম। আর বাক্যের শেষে অবশ্যই দাঁড়ি থাকে, এটা সবারই জানা। এবার আসো আমরা জেনে নেই এক জাতীয় একাধিক বাক্য। এক জাতীয় একাধিক বাক্য বা বাক্যাংশ পাশাপাশি ব্যবহৃত হলে কমা ব্যবহার করে তাদের আলাদা করতে হয়। যেমন হিমেল ঘরে ঢুকলো, বইপত্র রাখলো, জামা কাপড় ছাড়লো, তারপর বিশ্রাম নিল। অর্থাৎ একটা বাক্যকে আমরা ভিন্ন ভিন্নভাবে বাক্যাংশে পরিণত করলাম কি দিয়ে? কমা ব্যবহার করে। দেখো হিমেল ঘরে ঢুকলো, এখানে কমা হবে। বইপত্র রাখলো, এখানেও কমা। জামা কাপড় রাখলো, এখানেও আমরা কমা ব্যবহার করব। তারপর বিশ্রাম নিল, অর্থাৎ বাক্যটা আমার শেষ, তারপর আমরা কি ব্যবহার করব? দাঁড়ি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বুঝতে পেরেছো এখানে কিন্তু একটাই বাক্য, কিন্তু এটা প্রত্যেকটা মানে ভিন্ন ভিন্ন বাক্যাংশে পরিণত হয়েছে এবং বাক্যাংশের মধ্যে আমরা কি ব্যবহার করেছি? কমা ব্যবহার করেছি। একটা বাক্যে সেটাকে প্রত্যেকটা বাক্যাংশে আমরা কমা ব্যবহার করেছি। হিমেল ঘরে ঢুকলো, এটা একটা বাক্যাংশ।
বইপত্র রাখো, এটা একটা বাক্যাংশ। জামা কাপড় ছাড়ো, এটা একটা বাক্যাংশ। তারপর বিশ্রাম নিল, তাহলে আমাদের কি হয়ে গেল, পুরো কথাগুলির পরে একটা সম্পূর্ণ কথার পরে একটা বাক্যটা শেষ হয়ে গেল এবং বাক্যের শেষে আমরা দাঁড়ি ব্যবহার করলাম, আর মাঝখানে প্রত্যেকটা বাক্যাংশে আমরা কমা ব্যবহার করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো, প্রত্যেক উক্তির পূর্বে কমা বসে। প্রত্যেক উক্তির পূর্বে কমা বসে। যেমন সুনীল বলল, আমার বাবা বাড়ি নেই। এখানে সুনীল বলল কথাটার পর আমাদের একটু থামতে হয়েছে, তাই এখানে আমরা কমা ব্যবহার করেছি। আমার বাবা বাড়ি নেই, বাক্যের শেষে দাঁড়ি। সম্বোধন পদের পর কমা বসে। যেমন বিশাখা এদিকে এসো। আমরা কি করলাম, বিশাখাকে সম্বোধন জানালাম, বিশাখা এদিকে এসো। তখন বিশাখার পরে আমাদের কি ব্যবহার করতে হবে, কমা ব্যবহার করতে হবে, এদিকে এসো। তাহলে বাক্যটা শেষ, বাক্যটা শেষের পরে আমরা অবশ্যই দাঁড়ি ব্যবহার করব। এবার এসো আমরা জেনে সম্বোধন পদের পর কমা বসে। যেমন বিশাখা এদিকে এসো। জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর কমা বসে। আমি আবার বলছি, জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে কমা বসে। যেমন যাদের বুদ্ধি নেই তারাই কেবল এ কথা বিশ্বাস করে। যাদের বুদ্ধি নেই, এখানে আমরা কমা ব্যবহার করব, তারাই কেবল এ কথা বিশ্বাস করে। তাহলে বাক্যটি শেষ হয়ে গেল, আমরা দাঁড়ি ব্যবহার করব। মাঝখানে আমরা কি ব্যবহার করলাম, যাদের বুদ্ধি নেই, এখানে আমরা থেমে গেলাম বা বিশ্রাম নিলাম, সেখানে আমরা কি ব্যবহার করব, কমা। তারাই কেবল এ কথা বিশ্বাস করে, এটা বলে আমরা কি করব, দাঁড়ি দিয়ে বাক্যটি শেষ করব। এবার আসো, উপাধি ক্রমের মধ্যে কমা ব্যবহৃত হয়, অর্থাৎ কারো নামের শেষে একাধিক ডিগ্রি থাকলে কমা বসে। কারো নামের শেষে একাধিক ডিগ্রি থাকলে সেখানে কমা বসে। যেমন ফয়সাল আহমেদ MA PhD। তাহলে আমরা এই বাক্যে কি পড়লাম, ফয়সাল আহমেদ, এখানে আমাদের কমা ব্যবহার করতে হবে যেহেতু এটা বিশেষ্য পদ। ফয়সাল আহমেদ, তারপর আমরা কমা ব্যবহার করব, MA PhD। এম এর এখানে আমরা কমা দেব, এরপর PhD বলে আমরা দাঁড়ি ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এতক্ষণ কি পড়লাম, আমরা এতক্ষণ জানলাম যে বিরাম চিহ্ন কি, বিরাম চিহ্নের কাজ কি, এবং বিরাম চিহ্নগুলো কি কি, কমার ব্যবহার, কমা কাকে বলে এবং কমার ব্যবহার কি, কমার বৈশিষ্ট্য কি, এগুলি আমরা এতক্ষণ জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরাও ভালো করে বুঝতে পেরেছ। আর যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে অনলাইনের মাধ্যমে আমাদেরকে জানাবে। তোমাদের কোনো সমস্যা যেন না থাকে, আমরা এটাই চাই। সমস্যা থাকলে অনলাইনে অবশ্যই জানাবে আমাদের। আর আশা করি আমি যা এতক্ষণ তোমাদেরকে বোঝালাম, যা পাঠ করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, তোমরা বাসায় ভালো মতো পড়াশোনা করো, তোমাদের পড়াশোনার যাতে বিঘ্ন না ঘটে, আমরা এটাই চাই। আর এই জন্যই এত করোনার মধ্যেও আমরা রিস্ক নিয়ে আমরা চলে আসি তোমাদেরকে একটুখানি পাঠদানের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনলাইনে তোমরা মনোযোগ দিয়ে পড়াগুলি শুনবে, তাহলে দেখবে পরীক্ষার সময় তোমাদের সব কিছুই ইজি হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, বর্তমানে বাংলাদেশে করোনার প্রকোপ আরও বেড়ে গেছে। তোমরা ইচ্ছাকৃত সহজে তোমরা বের হবে না। আর যদি খুব বেশি প্রয়োজন হয় বা বাড়ির বাইরে বের হও, তাহলে অবশ্যই মাস্ক পরে বের হবে। বাইরে থেকে বাসায় গেলে বা বাড়িতে গেলে তোমরা ভালো করে সাবান দিয়ে 20 মিনিট হাত ধুবে। হ্যাঁ, নিজে সুস্থ থাকবে এবং পরিবারকেও সুস্থতা রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুস্থতা কামনা করে আমি আজকের পাঠ এখানে শেষ করছি।